পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই শ্রমজীবী মানুষের সমাবেশের সম্মানিত সভাপতি শ্রমিক কল্যাণ জনগণ শাখার সভাপতি জনাব আবু তাহের ভাই, গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দ, আমার একান্ত প্রিয় শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 12টা রেলি হবে, এই জন্য আমি সম্বোধনটাও সংক্ষিপ্ত করব। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সমাবেশে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন। পেশা হিসেবে আমরা যে যাই করি না, শ্রমিকের বাহিরে লোক আছে এখানে তেমন আছে বলে আমার মনে হচ্ছে না। সাংবাদিকেরা যদি তাদের বেতন ভাতা না দেয়, শ্রম আইনে কিন্তু মামলা করে, তাহলে শ্রমিকেরা সাংবাদিক শ্রমিক। আমরা যারা আইনজীবী তাদের কোনো যারা ল অফিসার গভর্নমেন্টের এরা ছাড়া আর বাকি সব আইনজীবীরাই কিন্তু শ্রমিকদের অন্তর্ভুক্ত, কারণ তারা কাজ করে ক্লায়েন্ট তাদের পয়সা। এদেশের শ্রম আইন 2006 অনুসারে বাংলাদেশে শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি, কিন্তু কোম্পানিগুলি কায়দা করে তাদের শ্রমিকদের বড় অফিসার যারা তাদেরকে অফিসার হিসেবে সম্পৃক্ত করে, যাতে করে তারা শ্রম আইনে বেনিফিট না পায়। কিন্তু চাকরি ডিসমিস হলে আমরা ঠিকই তাদেরকে শ্রমিকের ভিতর ফেলে আইন দিয়ে তাদেরকে উদ্ধার করে দিই। যে অফিসার হিসেবে যারা এখন পারফর্ম করছে আসলে তারাও কিন্তু শ্রমিক। তাহলে আমাদের এই যে আলোচনাটা আজকে বিষয় সেটি হলো যে শ্রমিক হিসাবে আমাদের কি দায়িত্ব, কি অধিকার, সেগুলো আমাদেরকে প্রথম জানতে হবে এবং বুঝতে হবে। যদি অধিকার আমরা না জানি তাহলে অধিকার আদায় করা যায় না। শ্রম আইন 2006 অনুসারে কোনো ব্যক্তি যদি কোনো প্রতিষ্ঠানে 6 মাস কাজ করেন, এরপর থেকে তিনি যে নিয়োগ পার্মানেন্ট দেন আর না দেন, আইন অনুসারে তিনি পার্মানেন্ট শ্রমিক হিসাবে গণ্য হবেন। তাহলে পার্মানেন্ট শ্রমিক হিসাবে কোনো প্রতিষ্ঠানের কোনো ব্যক্তি যদি গণ্য হয়ে যায়, তাহলে বছর শেষে সেই গ্র্যাচুইটি পাবে। যদি চাকরি থেকে চলে যায় সে উৎসব ভাতা পাবে। সে তার এই জীবিত অসুস্থতা এবং যে কতগুলো নির্ধারিত ছুটি সেগুলো পাওয়ার অধিকার রয়েছে। আমাদের দেশের শ্রমিকেরা লাগাতার কাজ করে, কিন্তু এই অধিকারগুলো থেকে তাদেরকে পরিকল্পিতভাবে বঞ্চিত করা হয়। এদেশের সচেতন নাগরিক যদি কেউ হতে চায়, যদি সে ভালো মালিক হতে চায়, যদি প্রতিষ্ঠানকে ডেভেলপ করতে চায়, তার সবচেয়ে বেশি কন্টেনশন দেওয়ার দরকার শ্রমিকদের। আপনি দেখবেন আমাদের ইন্ডাস্ট্রি থেকে কোটি কোটি টাকা আয় করে থাকে, ওই টাকাটা দিয়ে কি করে? ও গানের ডোনেশন করে, ও অন্য জায়গায় রাস্তা বাংলার কাজে ব্যবহার করে, নিজেদেরকে সামাজিক ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। কিন্তু বেতন দেওয়ার সময় শ্রমিকদের বেতনটা ঈদের সময় বোনাসটা তারা ঠিক মতো দেয়। এটা যদি বুঝতো, তার এই ইনকাম, তার এই কোম্পানির মূল ভিত্তিটা হলো শ্রমিকেরা, সুতরাং কেন তাদেরকে সেটা দেওয়া হবে না? আমাদের দেশে বড় অসুবিধা কি জানেন? যে আমরা শ্রমিক আর মালিক আলাদা করি। আপনি যদি আমাদের দেশের বাইরে একটু যান, তাহলে দেখা যাচ্ছে আপনি বুঝতে পারবেন না হোটেলের মালিক কে, শ্রমিক কে। আপনি যদি সৌদি আরব যান, আপনি বুঝতে পারবেন না দোকানের শেষে একসাথে সবাই মিলে বড় একটা প্লেটের ভিতরে মালিক এবং সে কর্মচারী একসাথে ইফতার করে। ঈদের সময় যখন জামা কেনার প্রশ্ন আসে, কিন্তু দেখা যায় একই জামাটা সবাইকে দেয়, মালিকও করে, কর্মচারীও করে। আপনি কি আপনার ছেলের জন্য যে জামাটা কিনবে, ঠিক এরকম একটা জামা আপনার যে ছেলেটা বাসায় থাকে, কাজের ছেলে, সে বলছিল যে আমার ভাইয়াটা যেরকম স্যান্ডেল করে, আমি এরকম একটা স্যান্ডেল কিনতে চাই। তা আমাদের ভাইটা খুশি হয়ে গেল, দুজনের জন্য 2 জোড়া স্যান্ডেল কিনলেন। আর স্যান্ডেল নিয়ে বাসা যাওয়ার পরে ওই দায়িত্বশীল যে পরিবারের লোক যারা মহিলার ইস্যু, তাহলে মনের দিক থেকে আমাদের পরিবারগুলোকে আমরা যারা তাদেরকে এমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত অনুসরণ করতে হবে, যাতে করে আমার ফিয়ন বলে দিবে যে আমার স্যার যে দরকার আমি সেটা, আমার কর্মচারীকে বলতে হবে আমার মালিক যে পার্টি করে আমি সেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই খেদমতদার
হিসেবে জায়েদকে দেওয়া হয়েছিল। জায়েদ যখন আস্তে আস্তে বড় হয়ে গেছে, এমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আচরণ করেছে, সে বলছে আল্লাহ রাসূল ছাড়া আমি আর কোথাও যাব না। শেষে জায়েদকে ভালো পুত্র হিসেবে ডিক্লারেশন দেওয়া হয়েছে। আসলে কিন্তু ভালো পুত্র সে ছিল না, সে ছিল ওই শ্রমিক হিসাবে খেদমতের জন্য তার মা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনিয়ে দিয়েছে। আমরা আজকে আহ্বান জানাতে চাই, ভেরি সিম্পল স্টেটমেন্ট ফর মি। আমি যেটা বলছি, আমরা আজকে আমাদের সুপ্রিম কোর্টে দেখেন আমরা একটা সিস্টেম ডেভেলপ করছি, যে আইনগুলো আমাদের আইনজীবীদের হয় তার একটা পার্সেন্ট আমাদের ক্লার্কের জন্য তাদের ফান্ডে জমা হয়, তারা মাসের বছর শেষে তারাও সেখান থেকে বেলা করে বা হিসাবে পায়। এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠানে শ্রমিকরা যেখানে ইনকাম করবে, লাভ করবে, সে লাভের অংশ তারও কিছু পেতে হবে, না হলে এই ব্যবসা শুদ্ধ হবে না এবং শ্রমিকের কমিটমেন্ট সেখানে আসবে না। আমাদের সমাজ ব্যবস্থায় এটা না দিলে সমস্যা হচ্ছে। আরেকটা মজার ঘটনার কথা বলি, গত 2 বছর আগে 3 বছর আগে আমি সৌদি আরব সফর করছিলাম। মক্কার একটু উত্তর পাশে এক দোকানদার, আমার ফ্রেন্ড বশির কাশিমি সহ ছিল মূল করেন প্রফেসর। ওখানে যাওয়ার পরে দোকানদার আমাদেরকে হেভি খাওয়াচ্ছে, মানে বলুন ভাই ফ্রি খাবি দিলাম, আপনি খাইতে পারবেন, আমরা এটা দে সেটা দে। তো আমি জিজ্ঞাসা করলাম ঠিক আপনি মালিক না কর্মচারী? ভাই আমি তো কর্মচারী। তো কর্মচারী হলে আপনি যে পরিবার আমাদের খাওয়াচ্ছেন তাদের বেতন তো চলে যাবে, না যাবে কিভাবে? আমার মালিক বলে দিচ্ছে টোটাল লাভের 5% তোমার কি আর হবে থাকবে, তোমার ফ্রেন্ড প্রতি সাধারণ মানুষ যতজন আসবে তুমি তারা ওখান থেকে তাকে খাওয়াইতে পারবে। এটা প্রথম 2-3 মাস যখন আমি এরকম একজন বসে টাকা নেই খাওয়া দিয়ে দিলাম, আরেকজনকে ডেকে একটা চা খাওয়াই দিলাম, আরেকজনকে ডেকে একটা মিষ্টি খাওয়াইলাম। এখন হয়েছে কি জানেন, লোকজন আমার এখানে হুম বিকার করে, এখন ওর 5% তো খরচে হয় না, বরং আমাদের আরো অনেক বেশি ইনকাম হচ্ছে, মানে খুব খুশি বছরে একবার সে আসে। ইট ইজ কল্ড ইসলামিক সমনীতি। ব্যবসায় শ্রমিকের পার্ট থাকবে, তার কন্ট্রিবিউশনের সুযোগ থাকবে, তার সাধারণ মানুষকে সে এখান থেকে গিফট দেওয়ার মতো তার ক্ষমতা থাকবে। তার আত্মীয় আসছে, সে দোকানে খাবার তৈরি করছে, অথচ এই খাবারটা সে খাওয়াইতে পারে না। আর রাসূল বলছে যারা রান্না করে আগে তাদের অধিকার তাদেরকে খেতে দিতে হবে। আমাদের গ্রামের মেহমানদের হিসাব করে, পরিবারের মহিলাদের হিসাব করে, বিয়ে শাদীতে আপনি যান, দেখা যাবে আমাদের মা বোনেরা এদেরকে অনেকে খাবার দিয়ে সবার করে। আর বাসায় যে রান্না করে, যে বাবুসি রান্না করে সেটা খাইতে শিখাইতে পারবে না। সেজন্য আমি ব্যক্তিগতভাবে বাবুসিদেরকে আগে বলে দিচ্ছি, তোমাদের খাওয়ার আগে দেন মেহমানদেরকে খাওয়া না। আমি আমাদের ভাইদের প্রতি আহ্বান জানাতে চাই, ইসলামী সমনীতি আমাদেরকে এস্টাবলিশ করতে হলে আমরা যারা আছি আমাদেরকে আমাদের কর্মচারীরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারবে পরিষ্কার করে দুনিয়ায় যেখানে যাতে চায়। আমি আমাদের ভাইদেরকে আহ্বান জানাতে চাই, আমার দোকানের ভয় আমাকে সেভাবে মনিক হিসাবে মানতে হবে। আর কর্মচারীর দায়িত্ব হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ের দিকে যাচ্ছিলেন। সে সময় একটা মেয়ের চড়াচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু বলছেন আমি একটু দুধ খেতে চাই। ওই সময় ইসলাম গ্রহণের আগে সে বলছে আল্লাহ রাসূলকে, এর মালিক সমূহ তার পারমিশন ছাড়া আমি আপনাকে দুধ দিতে পারবো না। রাসূল বলছে তাহলে এরকম একটা ছাগল আমাকে দেখিয়ে দাও যেটা সাধারণত বাচ্চা দেয় নাই, দুধ হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাই দিল, ওই দুধের ওলান ধরে হাত দেওয়ার পরে দুধ বের হলো। আপনারা জানবেন এই ঘটনা হাদিস শরীফে পড়ে, তিনি বিখ্যাত সাহাবী হয়েছে এবং সে ভূমিকা রেখেছে। তাহলে একজন শ্রমিক যদি সে আল্লাহর ওয়ালা হয়, সে আল্লাহর বন্ধু এমনি হচ্ছে না, এই সমস্ত নীতি এবং আদর্শের ব্যাপারে। তাহলে যে ব্যক্তি তার সম্পদ, মালিকের সম্পদ হেফাজত করতে পারে না, সেই কিন্তু তার হাসরের ময়দানে জান্নাতে যেতে পারবে না। তাহলে শ্রমিকদের ভিতরে আমরা সে অনুভূতি জাগ্রত করবো, আমরা নিজেরাই সেম্প্রদায় ইসলামী সমনীতি মেনে চলে দেশটাকে আধুনিক একটি কল্যাণকর রাষ্ট্রের দিকে আমরা নিয়ে যেতে চাই। আর সরকারি ব্যবস্থাপনায় আমরা বলছি শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য সরকার এখন কিন্তু বদ্ধপরিকর। আমরা প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা শ্রমিকদের প্রতিষ্ঠান ডেভেলপ করে, আইন ডেভেলপ করে দেওয়া হচ্ছে, সব আইন ডেভেলপ করা হচ্ছে। এবং এইখানে আপনারা যে খুশি হবেন, বিভিন্ন ধরনের ওয়েজ বোর্ড আছে। 8ম ওয়েজ বোর্ডে এখন যে শ্রমিকদের অনেক অধিকার নিশ্চিত করেছে। দুর্ভাগ্য হলো আমাদের শ্রমিকগুলো, আমাদের সেই পত্রিকার মালিকগুলো, অথবা আমাদের দেশের সরকার ব্যবস্থাপনায় এখানে দলীয়
হীনমন্যতা, পক্ষপাতিত্বের কারণে এক গ্রুপকে তুলে দেওয়া হচ্ছে, একজন ব্যবসাকে পরিকল্পিতভাবে ঝুঁকিতে ফেলে দেওয়া হচ্ছে এবং আরেক দল সেখান থেকে লাভবান হওয়ার চেষ্টা করছে। এই দেউলিয়াপনার কারণে শ্রমিক এবং মালিকের ভিতরে সম্পর্ক খারাপ হচ্ছে। বাংলাদেশে এই সময় ব্যবস্থাপনা এখন ডেভেলপ করছে না। পৃথিবীর সবচেয়ে আপনি অন্যান্য আধুনিক রাষ্ট্রগুলো হচ্ছে আজকে বাংলাদেশের সম্ভাবনা সবচেয়ে বেশি, তার একটি মাত্র কারণ বাংলাদেশে ইফেক্টিভ ম্যান পাওয়ার বেশি। বিশ্বের যে সমস্ত জায়গায় বাংলাদেশে বিপ্লবের পর 5 আগস্টের পরে শেখ হাসিনা মনে করেছিল, ইন্ডিয়া মনে করেছিল আমরা ভাত খাবো না, কিচ্ছু পাবো না, আমাদের ব্যাংক কলোনিতে চলে যাবে। শুধুমাত্র আমাদের শ্রমিক যারা দেশের বাইরে অবস্থান করছে তারা যত 6 মাসে যে পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। তো সুতরাং বাংলাদেশকে আধুনিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এদেশের রাজনৈতিক দলের যত না ভূমিকা রয়েছে, শ্রমিকদের ভূমিকা সবচেয়ে বেশি রয়েছে। সেটা অ্যাপ্রিশিয়েট করি। আমরা মনে করি বাংলাদেশকে কল্যাণকর রাষ্ট্রে পরিণত করার জন্য জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন যে ঐতিহাসিক ভূমিকা রাখছে, এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশে আমাকে দাওয়াত দেওয়ার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।